প্রত্যাশা যা ছিল সেরকমই ফলাফল এলো। গুজরাট তাদের ঘরের মাঠে হায়দ্রাবাদকে পেয়ে একেবারে দুরমুশ করে দিয়ে তাদের খাতায় যেমন 2 পয়েন্ট যোগ করলো, তেমনি একই সাথে তাদের নেট রান রেটটাকেও অনেকটা হেলদি করে রাখলো। আর অপরদিকে হায়দ্রাবাদের এই ম্যাচ হেরে বলতে পারেন প্লে অফে খেলার মানে সম্ভাবনা তাদের কার্যত প্রায় শেষ হয়ে গেল। এখনও যদিও কাগজে কলমে তাদের হিসাব নিকাশ কিছু আর কি রয়েছে বেছে, মানে টেকনিক্যালি বা ট্যাকটিক্যালি যদি চিন্তা করেন এখনও আর কি তাদের মানে লাইফ রয়েছে প্লে অফে খেলার, কিন্তু সেটা মানে বাস্তব আর কি সম্মত দিক থেকে দেখতে গেলে কার্যত অসম্ভবই বলা চলে, যদি তারা লাস্ট 4টা ম্যাচে জয় পায় তারপরেও। তো এদিন গুজরাট আর হায়দ্রাবাদ ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? তো প্যাট কামিন্স টস জিতে আগে স্বাগতিক গুজরাটকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। তো গুজরাটের দুই ওপেনার সাই সুদর্শন আর শুভমান গিল মানে দুজনেই আর কি মিস্টার কনসিস্টেন্ট এখন বলা চলে। দুজনে তো ইন্ডিভিজুয়ালি আর কি ধারাবাহিকভাবে পারফর্ম করছেনই, আর তাদের ওপেনিং জুটিও বলতে গেলে এদিন আবারও একটা 50+ রানের একটা ফ্যান্টাস্টিক আর কি মানে পার্টনারশিপ দিল, মানে উপহার দিল তাদের দলকে। ওই ইনিংসের থার্ড ওভারে মোহাম্মদ শামিকে সাই সুদর্শন 5-5টা বাউন্ডারি মেরে ওই যে পজিটিভ টোনটা তিনি সেট করে দিলেন, তারপর থেকে আমি দেখছিলাম খেয়াল করে ওই পাওয়ার প্লে পর্যন্ত মানে তারা প্রত্যেক ওভারই নিয়ম করে 16, 17, 18 এরম করে আর কি রান তুলতেই থাকছিল। তো যার কারণে ওই 6 ওভার শেষে গুজরাটের স্কোরটা থাকে বিনা উইকেটে 82। এরপর সপ্তম ওভারে জিসান আনসারি বল করতে এসে তার একটা গুগলিতে লেট কাট করতে গিয়ে সাই সুদর্শন খুবই আনফর্চুনেটলি ওই জায়গায় আর কি হেনরি ক্লাসেনকে ক্যাচ দিয়ে বসেন। তো মাত্র 2 রানের জন্য তিনি কিন্তু এদিনও হাফ সেঞ্চুরিটা মিস করে গেলেন বলা চলে। এবার ক্রিজে আসেন জস বাটলার। তো জস বাটলার কিন্তু ক্রিজে এসেই তিনি কিন্তু শুরুর দিকেই আর কি দুইটা ক্যাচের চান্স দিয়ে দিয়েছিলেন, আর যেটা কিন্তু মানে হায়দ্রাবাদের ফিল্ডাররা একেবারেই কাজে লাগাতে পারেননি। তো মানে ওই জায়গায় তারপরে শুভমান গিল কিন্তু নিজের খোলস থেকে বেরিয়ে সেকেন্ড গিয়ারে ব্যাটিং করতে থাকেন। মাত্র 25 বলে তিনি মানে নিজের 50টা দিন তুলে নিয়েছিলেন। 10 ওভার শেষেও কিন্তু গুজরাটের স্কোরটা থাকে 1 উইকেটে 120। এরপর মনে হচ্ছিল শুভমান গিল ফাইন টাচে রয়েছেন, তিনি তো মানে 4 ছক্কার ফুলঝুরি ছুটেই যাচ্ছিলেন, কিন্তু খুবই আনফর্চুনেটলি বলবো এদিনও শুভমান গিল তার নিশ্চিত সেঞ্চুরিটা মিস করে এলেন বলা চলে। একটা দুর্ভাগ্যবশত তিনি ওই জায়গায় রান আউটের শিকার হয়ে যান, তো যার ফলে 39 বলে 76 রান করে তাকে প্যাভিলিয়নে ফিরতে হয়। তো ওই জায়গায় আর কি শুভমান গিল আর জস বাটলারের মধ্যেকার ওই মানে 62 রানের পার্টনারশিপটা ওইখানেই ভেঙে যায়। এরপর ওই ক্রিজে আসেন ওই মানে ওয়াশিংটন সুন্দর। তো ওয়াশিংটন সুন্দর আর জস বাটলারের মধ্যে ওই জায়গায় একটা 57 রানের পার্টনারশিপ গড়ে ওঠে ওই আর কি থার্ড উইকেটে। তো বাটলার তো তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি চালিয়ে ব্যাটিং করে যাচ্ছিলেন, ওই 2টা লাইফ তিনি মানে পেয়ে প্রথম দিকে সেটাকে একেবারে দুহাত ভরে কাজে লাগালেন, ওই 30/31 বলে নিজের 50টা এদিন তুলে নিয়েছিলেন। অপরদিকে ওয়াশিংটন সুন্দর তাকে জাস্ট ওই সাপোর্টিভ রোল প্লে করছিলেন উইকেটের অপর পাশ থেকে। তো এই দুই ব্যাটারের হাত ধরে কিন্তু গুজরাটের স্কোরটা 200 পৌঁছে যায়। তো একদম পেনাল্টিমেট ওভারে ওই প্যাট কামিন্সকে একটা বড় শট খেলতে গিয়ে লং অনের উপর দিয়ে তিনি ওই জায়গায় ক্যাচ দিয়ে বসেন জস বাটলার। তো ফ্যান্টাস্টিক একটা নক ডেলিভার করে গেছেন 64 রানের। এরপর ওই মানে ক্রিজে ওই রাহুল টেওয়াটিয়া আর ওই শাহরুখ খান এসে একটা করে ছক্কা মারলেও তারা লাস্ট ওভারে কিন্তু নিজেদের উইকেটগুলো খুইয়ে বসেন। লাস্ট ওভারে বলতে গেলে ওই জয়দেব উনাদকট এসে 3টা উইকেট তুলে নিয়েছিলেন গুজরাটের ইনিংসে, যে কারণে শেষ ওভারে যে আর কি ঝড়টা এক্সপেক্ট করছিল আর কি গুজরাট টাইটান্সের টিম ম্যানেজমেন্ট সেটা হয়নি। তো যার ফলে সব মিলিয়ে গুজরাট তাদের ইনিংসটা শেষ করে 6 উইকেটে 224 এই অবস্থায়। তো 225 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে হায়দ্রাবাদের ইনিংসের শুরুটা কিন্তু বেশ ভালো হয়েছিল বলা চলে। অনেকদিন পর তাদের ওই ওপেনিং জুটি ওই ট্রাভিস হেড আর অভিষেক শর্মা বেশ একটা ভালো পজিটিভ স্টার্ট এনে দিয়েছিলেন বলা চলে। তো ওই জায়গায় ওপেনিং জুটিতে কিন্তু 49টা রান উঠে গেছিল। এরপর ট্রাভিস হেড একটা আর কি বড় শট খেলতে গেছিলেন ওই প্রসিদ্ধ কৃষ্ণাকে ওই ডিপ মিড উইকেট দিয়ে, কিন্তু ওই জায়গায় মানে ডেফিনেটলি ক্রেডিটটা প্রাপ্য আমি বলবো ওই রাশিদ খানের। তিনি ডিপ স্কোয়ার লেগ থেকে যেভাবে আর কি দৌড়ে এসে একেবারে রানিং অবস্থাতেই আর কি যেভাবে ক্যাচটা পিক করলেন, মানে অসাধারণ ক্যাচ ছিল বলা চলে। মানে এই টুর্নামেন্টের ওয়ান অফ দ্য বেস্ট ক্যাচের দাবিদার কিন্তু হতেই পারে সেটা। তো যার ফলে 20 রান করে ওই ট্রাভিসেটকে প্যাভিলিয়নে ফিরতে হয়। এরপর ক্রিজে আসেন ওই ঈশান কিষান কিন্তু এই জায়গায় বলবো মানে এসে তিনি কিন্তু একটা নেগেটিভ অ্যাপ্রোচে একটা ইনিংস খেলে মানে দলের ওই ছন্দটাকে মানে প্রথমের দিকে এই ওপেনিং জুটিতে যে রান তোলার যে গতিটা ছিল সেটাকে তিনি কিন্তু অনেকটাই নষ্ট করে দিয়েছিলেন বলা চলে। তো যার ফলে প্রথম পাওয়ার প্লে 6 ওভারে ওইখানে আর কি হায়দ্রাবাদ তোলে 1 উইকেটে 57। এরপর ঈশান কিষান যখন আউট হন ওই 10ম ওভারে তখন তাদের স্কোরটা আর কি মানে 10 ওভার শেষে মানে হায়দ্রাবাদের স্কোরটা থাকে 2 উইকেটে 85। ঈশান কিষান ওই জায়গায় মানে 17 বলে 13 রান করেছেন। ওই জায়গায় আমি বলছিলাম নেগেটিভ অ্যাপ্রোচে ব্যাটিং করেছেন, তার এই আর কি বিলো 100 স্ট্রাইক রেটে ব্যাটিংটাই বলতে গেলে মানে হায়দ্রাবাদের এই রান চেজের মোমেন্টামটাকে পুরোপুরি নষ্ট করে দিয়েছিল বলতে পারেন। এরপর ক্রিজে হেনরি ক্লাসেন এসেছিলেন, হেনরি ক্লাসেন আর ওই আরেক ওপেনার অভিষেক শর্মার মধ্যে একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল এই থার্ড উইকেটে আবার 57 রানের। মানে অভিষেক শর্মাই বলতে গেলে এদিন একার মানে মানে সৌজন্যেই তিনি চেষ্টা করে যাচ্ছিলেন মানে গুজরাটের রানটাকে চেস করার। তিনি ওই জায়গায় একটা ভালো ইনিংস খেলেছেন 74 রানের। এরপর ওই 15 নম্বর ওভারের লাস্ট বলে ঈশান্ত শর্মা মানে ওই আর কি অ্যাটাকে এসে তিনি ওই জায়গায় আর কি ওই মানে তাকে বড় শট খেলতে গিয়ে অভিষেক শর্মা আর কি নিজের উইকেটটা থ্রো করে দিয়ে বসেন। তো যার ফলে 41 বলে 74 রান করে তিনি আউট হয়ে গেছিলেন। আর এর ঠিক পরের ওভারেই হেনরি ক্লাসেন আরেক ডেঞ্জারাস ব্যাটার তিনিও কিন্তু আউট হয়ে গেছিলেন ওই আর কি খুবই আনফর্চুনেটলি বলতে পারেন। তো ওই জায়গায় আর কি মানে এই দুই সেট ব্যাটারের উইকেট হারিয়ে আর কি হায়দ্রাবাদ তখন বেশ কিছুটা চাপে পড়ে যায়। মানে অভিষেক শর্মা আউট হওয়ার আগে পর্যন্ত আগেই আর কি বলতে পারেন যে হায়দ্রাবাদ ম্যাচ থেকে অনেকটাই ছিটকে গেছিল, কারণ
মানে অভিষেক শর্মা আউট হওয়ার পরে মানে শেষ 5 ওভারে হায়দ্রাবাদের জয়ের জন্য প্রয়োজন ছিল 86 রান, আর যেটা কার্যত এক প্রকার অসম্ভবই বলা চলে। তো হেনরিক ক্লাসেনের উইকেট পড়ে যাওয়া তো আমার মনে হয় না খুব একটা সেরকম তফাৎ ঘটেছে। এরপর ওই মানে 17 নম্বর ওভারে মোহাম্মদ সিরাজ এসে দুইটা উইকেট তুলে নেন। ওইখানেই বলতে গেলে মানে হায়দ্রাবাদের স্কোরটা হয়ে যায় 6 উইকেটে 145। তারা জয়ের যেটুকু আর কি স্বপ্ন দেখছিল শেষমেশ, ওইখানেই আর কি বলতে গেলে পুরোপুরি সেটা ধূলিসাৎ হয়ে গেল। এরপর ওই শেষের দিকে ওই নীতিশ কুমার রেড্ডি আর ওই প্যাট কামিন্সের মধ্যে একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল 19 বলে 41 রানে। তো এইটা আর কি বলতে গেলে যথেষ্ট আপ টু দ্য মার্ক ছিল না, কারণ তাদের আগের ব্যাটাররাই তো বলতে গেলে ম্যাচে আর কি অলমোস্ট আর কি তাদেরকে ছিটকে দিয়েছিল বলতে পারেন। তো ওই আর কি তারা শেষমেশ ওই হারের ব্যবধানটা কমানোর জন্য খেলছিল বলতে পারেন। তো সব মিলিয়ে মানে হায়দ্রাবাদ তাদের ইনিংসটা শেষ করলো 6 উইকেটে 186 এই অবস্থায়। তাহলে এবার প্রশ্ন আসতে পারে এই গুজরাট আর হায়দ্রাবাদ ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আপনারা বলতে পারেন ওই গুজরাটের ওপেনিং জুটিতে সাই সুদর্শন আর শুভমান গিলের মধ্যে যে ফ্যান্টাস্টিক 87 রানের ঝোড়ো পার্টনারশিপটা গড়ে উঠলো, যেটাই বলতে গেলে মূলত এই গুজরাটকে বড় রান তোলার প্ল্যাটফর্মটা সেট করে দিয়েছিল। প্রত্যেক ম্যাচেই তারা এই কাজটা করে থাকেন। তো এই ম্যাচেও আর কি তারা এই 87 রানের জুটিটাকেও ডেফিনেটলি আপনি টার্নিং পয়েন্ট বলতে পারেন। কিংবা বলতে পারেন সেকেন্ড উইকেটে ওই জস বাটলার আর ওই শুভমান গিলের মধ্যে যে 62 রানের ঝোড়ো পার্টনারশিপটা গড়ে উঠলো, এটাও ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার। কিংবা বলতে পারেন ওই জস বাটলার আর ওই ওয়াশিংটন সুন্দরের মধ্যে ওই থার্ড উইকেটে যে আবার 57 রানের পার্টনারশিপ গড়ে উঠলো, এটাও ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার। কারণ প্রথম 3টা 50+ রানের পার্টনারশিপের হাত ধরে কিন্তু গুজরাটের স্কোরটা অলরেডি পৌঁছে গেছিল 206-তে। তো ডেফিনেটলি প্রথম 3টা পার্টনারশিপ এই ম্যাচের ডেফিনেটলি কিন্তু টার্নিং পয়েন্ট হওয়ার অবশ্যই দাবিদার রাখে। কিংবা বলতে পারেন ওই হায়দ্রাবাদের ব্যাটিংয়ের যে আর কি কোল্যাপসটা ঘটলো অভিষেক শর্মার উইকেটটা চলে যাওয়ার পর। অভিষেক শর্মা আউট হয়ে যাওয়ার আগে পর্যন্ত হায়দ্রাবাদের স্কোরটা ছিল 2 উইকেটে 139, তার ঠিক 2 ওভারের মধ্যেই অল অফ আ সাডেন তাদের স্কোরটা হয়ে গেল 6 উইকেটে 145। এই যে তারা 6 রানের মধ্যে যে 4টা উইকেট হারিয়ে ফেললো, তাদের মধ্যে আবার 2 মানে সেট ব্যাটারের উইকেট ছিল অভিষেক শর্মা আর হেনরিক ক্লাসেনের। তো ডেফিনেটলি এটাও কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন? সেটা হচ্ছে আমি ওই শুরুতেই বললাম জস বাটলার তার ইনিংসের শুরুতেই যে দুইটা আর কি ক্যাচের চান্স দিয়ে দিয়েছিলেন, আর যে দুইটা সহজ ক্যাচ কিন্তু একেবারেই গ্র্যাব করতে পারেননি। একটা তার মধ্যে ওই জয়দেব উনাদকট আর একটা স্বয়ং হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স। আর তখন আর কি মানে জস বাটলারের স্কোর দুটো ছিল, প্রথমবারে যখন তিনি চান্সটা দিয়েছিলেন 5 বা 6, আর দ্বিতীয়বারে যখন চান্সটা দিয়েছিলেন তখন তার স্কোর ছিল মাত্র 24। তো এই দুইটার মধ্যে একটা যদি ক্যাচের চান্স ওই জায়গায় কাজে লাগাতে পারতো হায়দ্রাবাদের ফিল্ডাররা, তাহলে জস বাটলারের এই ঝোড়ো 64 রানের ইনিংসও খেলা হতো না। আর তিনি যে দুইটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে দিয়ে গেছিলেন, একটা শুভমান গিলের সাথে আর একটা ওই ওয়াশিংটন সুন্দরের সাথে, দুটোই 50+ রানের পার্টনারশিপ, সেগুলো কিন্তু গড়া হতো না। আর যার ফলে গুজরাটের স্কোরটা আমি মনে করি না যে 200+ মানে উঠে এরকম 224-এ পৌঁছে যেত বলে। তাহলে কিন্তু ডেফিনেটলি ম্যাচ জয়ের একটা খুব ভালো চান্স সানরাইজার্স হায়দ্রাবাদের থাকতো। তো সেই কারণে ওই জস বাটলারের ওই শুরুর দিকে যে দুইটা ক্যাচ ওই জায়গায় ফেলে দিয়েছিল হায়দ্রাবাদের ফিল্ডাররা, এটাই এই গুজরাট আর হায়দ্রাবাদ ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট আমার কাছে। একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।